আগস্ট 1947। দিল্লির একটি বন্ধ ঘরে একজন মানুষ বসে মানচিত্রের ওপর লাইন টানছিল। তার সামনে ছিল কিছু কাগজ, কিছু জনসংখ্যার টেবিল আর একটি পেন্সিল। সেই একটি পেন্সিল দিয়ে যে লাইনটি সে টানতে যাচ্ছিল তার সামান্য ধারণাও ছিল না যে এর কারণে 2 কোটি মানুষ তাদের ঘর ছেড়ে দিতে বাধ্য হবে। সে জানত না যে এর ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। সে এটুকুও জানত না যে যেসব জায়গার মাঝে সে লাইন টানছে সেগুলো আসলে কোথায়। কয়েকদিন আগেও পর্যন্ত এই মানুষটি জীবনে কখনো ভারত দেখেনি। ভারতের বিষয়ে একটি শব্দও লেখেনি। পাঞ্জাব কোথায়, বাংলা কোথায় তাও তার জানা ছিল না, কিন্তু ব্রিটিশ সরকার ঠিক এমনই একজন মানুষ খুঁজছিল। এমন একজন মানুষ যে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত টানতে পারবে, যে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, কংগ্রেসের পক্ষেও নয়, মুসলিম লীগের পক্ষেও নয়। আর এমন মানুষ তারা পেয়েও গিয়েছিল। তার নাম ছিল স্যার সিরিল র্যাডক্লিফ। তিনি ছিলেন একজন অত্যন্ত নামকরা ইংরেজ আইনজীবী, তৎকালীন ব্রিটেনের সবচেয়ে সম্মানিত লিগ্যাল মাইন্ডদের একজন। আসলে কয়েক সপ্তাহ আগেই 3 জুন 1947 বিকেল 4টে অল ইন্ডিয়া রেডিওতে একটি কণ্ঠস্বর শোনা গিয়েছিল। এই কণ্ঠস্বর ছিল ভারতের শেষ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেনের। তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করেছিলেন যে ব্রিটিশরা ভারত ছেড়ে যাচ্ছে এবং 15 আগস্ট 1947 ভারত স্বাধীন হবে। কিন্তু এর সঙ্গে একটি শর্ত ছিল, এই দেশকে 2 টুকরো করা হবে। There can be no question of coercing any large areas in which one community has a majority to live against their will under a government in which another community has a majority. And the only alternative to coercion is part. এই সময় ব্রিটিশরা বুঝে গিয়েছিল যে তারা যেন একটি বারুদ ভর্তি জাহাজের ওপর বসে আছে যেখানে আগুন ধরে গেছে। তাদের বিশ্বাস ছিল যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়াই একমাত্র উপায়। We are sat atop a volcano and I can hear the rumblings. Our best option is to divide and quit at the earliest. আর এই তাড়াহুড়োর মধ্যেই তারা ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্তটি নেয়, ভারতকে ভাগ করার সিদ্ধান্ত। এখানে বিষয়টা শুধু ভারত আর পাকিস্তানের ছিল না, বিষয় ছিল 565টি দেশীয় রাজ্যের ভবিষ্যৎ। অনেক রাজা ভাবছিলেন এবার তারা নিজেদের স্বাধীন দেশ বানাবেন, কিন্তু যদি তা হতো তাহলে ভারতের মানচিত্রে 500টিরও বেশি গর্ত তৈরি হয়ে যেত। আজকের এই ভিডিওতে আমরা জানব এই সীমান্তরেখার পেছনের আসল গল্প, কিভাবে এই লাইন টানা হলো, কেন লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে গেল, কেন এত বড় পরিসরে হিংসা ছড়িয়ে পড়ল, আর কিভাবে এই 565 জন রাজাকে ভারতের সঙ্গে যুক্ত করা হলো। দেশভাগের আগে প্রশ্ন ওঠে, 2 দেশের নাম কি হবে? মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন তার দেশের নাম হোক পাকিস্তান। কংগ্রেস চাইছিল ভারতের নাম ভারতই থাকুক, কিন্তু জিন্নাহর ইন্ডিয়া নামটি নিয়ে আপত্তি ছিল। তিনি চাইছিলেন 2টি দেশের নাম হবে পাকিস্তান ও হিন্দুস্তান, আর এই 2 দেশ মিলেই ইন্ডিয়া নামে পরিচিত হবে। Hindustan or Pakistan, and together they will constitute India. কংগ্রেসের নেতাদের বক্তব্য ছিল, ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান তৈরি হচ্ছে, তাহলে ভারত কেন নিজের নাম বদলাবে? জওহরলাল নেহরু এই যুক্তি মাউন্টব্যাটেনের সামনে তুলে ধরেন। মাউন্টব্যাটেন এটিকে যুক্তিসঙ্গত মনে করেন এবং মেনে নেন। এতে জিন্নাহ ভীষণ ক্ষুব্ধ হন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সীমান্ত কোথায় হবে? নেহরু ও জিন্নাহ একে অপরকে এতটাই অবিশ্বাস করতেন যে কোনো রেখাতেই তারা একমত হতে পারেননি। এই কারণেই ব্রিটিশরা লন্ডন থেকে এমন একজন মানুষকে নিয়ে আসে যার ভারতের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, স্যার সিরিল র্যাডক্লিফ। 8 জুলাই 1947 র্যাডক্লিফ ভারতে পৌঁছান। তিনি ভেবেছিলেন অন্তত এই বিভাজনের কাজের জন্য তার হাতে পর্যাপ্ত সময় থাকবে, কিন্তু মাউন্টব্যাটেন তাকে জানিয়ে দেন 15 আগস্টের মধ্যেই কাজ শেষ করতে হবে। এই কয়েক সপ্তাহে তার কাছে ভ্রমণের কোনো সময় থাকবে না। তিনি যেসব জায়গা ভাগ করছেন সেগুলো দেখার সুযোগও পাবেন না। র্যাডক্লিফকে সাহায্য করার জন্য 4 জন স্থানীয় উপদেষ্টা দেওয়া হয়েছিল, 2 জন কংগ্রেসের, 2 জন মুসলিম লীগের। কিন্তু তারা নিজেরাই সারাক্ষণ ঝগড়া করতেন। যদিও বিভাজনের ভিত্তি মোটামুটি পরিষ্কার ছিল, যেসব জেলায় মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা সেগুলো পাকিস্তানে যাবে, আর যেখানে হিন্দু ও শিখদের সংখ্যাগরিষ্ঠতা সেগুলো থাকবে ভারতে। কিন্তু র্যাডক্লিফের কাছে যে মানচিত্র ছিল তা পুরোপুরি সঠিক ছিল না। জনসংখ্যার তথ্য খুব একটা নির্ভরযোগ্য ছিল না। 2টি শহর তার সামনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, লাহোর ও কলকাতা। প্রথমে তিনি লাহোর ভারতকে দেওয়ার কথা ভাবেন। সেখানে প্রায় 5 লক্ষ হিন্দু, 1 লক্ষ শিখ এবং 6 লক্ষ মুসলমান বাস করত। Lahore, the city has art, culture, goods for export. माना आबादी मुसलमानों की ज्यादा है, पर ज्यादातर उद्योग धंधे तो हिंदू और सिखों के हैं। যদি 2টি বড় শহরই ভারতকে দেওয়া হয় তাহলে পাকিস্তানের কাছে কোনো বড় নগর কেন্দ্রই থাকবে না। তাই শেষ পর্যন্ত লাহোর পাকিস্তানকেই দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, দেশভাগ শুধু জমির ছিল না, সবকিছু ভাগ করা হচ্ছিল, ফাইল, আসবাব, সিলিং ফ্যান, এমনকি বোর্ড পিন পর্যন্ত।
একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। 1946 সালে বাংলা সরকার ইংল্যান্ড থেকে 7টি হাঁস আমদানি করেছিল। জুলাই 1947 এ হাঁসগুলো পৌঁছালো, সঙ্গে এলো 250 পাউন্ডের বিল। কিন্তু প্রশ্ন উঠল, এই হাঁসগুলো কার? পশ্চিমবঙ্গের না পূর্ববঙ্গের, নাকি 30-30 করে ভাগ করা হবে? অর্থশ্চিত পেমেন্ট আটকে দেন। হাঁসগুলো গুদামে পড়ে থাকে। হাঁস থেকে শুরু করে টাইপরাইটার, সাবানের কেস, লাইব্রেরির বই, সবকিছু নিয়েই ঝগড়া শুরু হয়। র্যাডক্লিফ তার 2000 পাউন্ড ফি নিতে অস্বীকার করেন। তিনি বলেন, এটিকে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি নিজের দায়িত্ব হিসেবে দেখেন। £1,000 is agreed. Your Excellency, I was raised to believe that duty is above all else. কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে এর ফলে কত মানুষের জীবন ধ্বংস হতে চলেছে। 13 আগস্ট 1947 সকালে বাউন্ডারি কমিশনের রিপোর্ট মাউন্টব্যাটেনের হাতে তুলে দেওয়া হয়। মাউন্টব্যাটেন রিপোর্টটি একটি সেফে তালাবদ্ধ করে রাখেন। তিনি চেয়েছিলেন 15 আগস্টের আগে এই সিদ্ধান্ত গোপন রাখতে। তার ধারণা ছিল, যাই সিদ্ধান্ত হোক না কেন, দুই দেশই এতে অসন্তুষ্ট হবে। তিনি ভাবলেন, আগে মানুষ স্বাধীনতার আনন্দটা উদযাপন করুক, সীমান্তের ঝামেলা পরে দেখা যাবে। 15 আগস্ট 1947 সকালে সারা বিশ্বে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা উদযাপিত হয়। কিন্তু কোটি কোটি মানুষ জানতেই না তারা কোন দেশের নাগরিক। জেলা ম্যাজিস্ট্রেটরাও জানতেন না তাদের দিল্লিতে রিপোর্ট করতে হবে না করাচিতে। শেষ পর্যন্ত মাউন্টব্যাটেন সিল করা খামে প্রধানমন্ত্রী নেহরু ও প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের হাতে সীমান্ত রিপোর্ট তুলে দেন। তাদের বলা হয় আলাদা আলাদা ঘরে গিয়ে রিপোর্টটি ভালো করে পড়তে। 2 ঘন্টা পরে তারা যখন ফিরে আসেন, দুজনেই প্রচণ্ড রেগেছিলেন। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় গুরদাসপুরকে ঘিরে। র্যাডক্লিফ রাভি নদীর প্রাকৃতিক সীমান্ত অনুসরণ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটিকে ভারতে দেন, কারণ গুরদাসপুর ছাড়া ভারতের কাছে কাশ্মীর পৌঁছানোর কোনো কার্যকর স্থলপথ থাকত না। এর ফলে অনিচ্ছাকৃতভাবেই র্যাডক্লিফের এই লাইন ভারতকে কাশ্মীর দাবি করার পথ খুলে দেয়। 17 আগস্ট এই সীমান্ত জনসমক্ষে ঘোষণা করা হয়। পাঞ্জাবে মানব ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন শুরু হয়। প্রায় 50 লক্ষ হিন্দু ও শিখ পাকিস্তানের পাঞ্জাবে আটকে পড়ে এবং 50 লক্ষের বেশি মুসলমান ভারতের পাঞ্জাবে। সবাইকে নিজেদের ঘর ছেড়ে এমন একটি দেশে যেতে হয় যা তারা কোনোদিন দেখেনি। রাস্তায় 50-50 মাইল লম্বা মানুষের সারি, গরুর গাড়িতে বৃদ্ধরা, কাঁধে শিশু, মাথায় জীবনের সব সম্বল। সরকার শান্তি বজায় রাখতে 55,000 সৈন্য নিয়ে বাউন্ডারি ফোর্স গঠন করে, কিন্তু 2 কোটি মানুষের উন্মাদনার সামনে এটি কিছুই ছিল না। बाउंड्री फोर्स बनाने का प्रपोजल था। जी सर। 15 আগস্ট সন্ধ্যায় অমৃতসর স্টেশনে লাহোর থেকে আসা ট্রেনটির দরজা খুলতেই দেখা যায় ভেতরে শুধু মৃতদেহ। ট্রেনের গায়ে লেখা ছিল, এই ট্রেন নেহরু ও প্যাটেলের জন্য আমাদের স্বাধীনতার উপহার। এই ট্রেন একটাই ছিল না, 2 দিক থেকেই এমন ট্রেন আসছিল। এই ভয়াবহতার মধ্যেও সরকারের আসল দুঃস্বপ্ন ছিল পাঞ্জাব নয়, ছিল কলকাতা। होम मिनिस्टर के पास सूचा ये कलकत्ता के हिंदू डायरेक्ट एक्शन देगा। সেখানে সেনা পাঠানোর মতো কিছুই অবশিষ্ট ছিল না। সহিংসতা ঠেকাতে মাউন্টব্যাটেনের একমাত্র ভরসা ছিল একচার, মহাত্মা গান্ধী। তিনি গান্ধীর কাছে অনুরোধ করেন, আপনি যা করতে পারেন কোনো সেনাবাহিনী তা পারবে না। আপনি আমার একমাত্র বাউন্ডারি ফোর্স। 13 আগস্ট গান্ধী কলকাতায় পৌঁছান। তিনি থাকেন হায়দারি হাউসে, একটি পরিত্যক্ত ভাঙা বাড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি থাকেন সোহরাওয়ার্দীর সঙ্গে, যাকে অনেকে হিন্দুদের কসাই বলত। গান্ধী 2টি শর্ত দেন, নোয়াখালীতে মুসলমানরা হিন্দুদের রক্ষা করবে, আর সোহরাওয়ার্দী অস্ত্র ও নিরাপত্তা ছাড়া তার সঙ্গে থাকবেন। 15 আগস্ট কলকাতায় এক আশ্চর্য ঘটনা ঘটে। কোনো দাঙ্গা হয় না, মানুষ একে অপরকে জড়িয়ে ধরে। একে বলা হয় মিরাকল অফ কলকাতা। দিলে গান্ধী অনশন শুরু করেন। 78 বছর বয়সে 73 ঘন্টা অনশনের পর দাঙ্গাবাজরা এসে অস্ত্র গান্ধীর পায়ের কাছে রেখে দেয়। जिन मुसलमानों को मारने के लिए हथियार उठाए थे, अब उनके घर के बाहर जाके पहरा दो। 4 সেপ্টেম্বর গান্ধী অনশন ভাঙেন। এরপর আসে প্রিন্সলি স্টেটগুলোর প্রশ্ন। 565টি রাজ্য, যদি তারা স্বাধীন হতো, ভারত হতো সুইস চিজের মতো। এই দায়িত্ব নেন সর্দার প্যাটেল ও ভিপি মাউন্টব্যাটেনও সাহায্য করেন। অধিকাংশ রাজ্য ভারতে যোগ দেয়। জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীর ছিল সবচেয়ে জটিল। জুনাগড়ে গণভোট হয়, 91% মানুষ ভারতের পক্ষে ভোট দেয়। কাশ্মীরে পরিস্থিতি ভয়াবহ হয়। 26 অক্টোবর 1947 কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। ভারতীয় সেনা প্রবেশ করে। পরে যুদ্ধ হয়, জাতিসংঘে বিষয়টি যায়। 1949 সালে যুদ্ধবিরতি হয়।
যে রেখা টানা হয় সেটি পরবর্তীতে লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত হয়। এরপর ধীরে ধীরে ভারতের মানচিত্র আজকের রূপ পায়। শেষ রাজ্য হিসেবে 1975 সালে গণভোটের মাধ্যমে সিকিম ভারতের অংশ হয়। ভারত গঠনের এই গল্প খুব দীর্ঘ। সর্দার প্যাটেল ও ভি.পি. মেনন না থাকলে আজ ভারতের মানচিত্র সুইস চিজের মতো হতো। দেশভাগ ছিল এক মহা ট্র্যাজেডি, আর রাজ্য সংযুক্তিকরণ ছিল এক মিরাকল। দুটোই একসঙ্গে ঘটেছিল। এটাই 1947 সালের আসল গল্প বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ।